খোকন ভাই, আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন যে আপনারা ওই সময়ে 21টি পদে নিরঙ্কুশভাবে সফল হতে পেরেছিলেন ছাত্র দলের প্যানেল থেকে, সেটার আসলে কৌশলটা কি ছিল, কিভাবে পেরেছিলেন এবং ওই অবস্থান কি এখন আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সেনাবাহিনী থেকে বলছেন তারা সরাসরি আসবে না, তারা প্রয়োজনে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা যাবেন। সেনাবাহিনী আসার কোনো প্রয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। পুলিশ আমাদের সময় তো সেনাবাহিনী দূরে থাক, পুলিশকেই আমরা অ্যালাউ করা হতো না, মানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রক্টরের অনুমতি নিয়ে তারপরে আসতে হতো, কোনো কারণে যে আসতে হতো আর কি। আমরা আমাদের সময় আমরা মনে করেছি যে ছাত্র শিক্ষকই এনাফ, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। এই যে 29 বছর ছাত্র সংসদ নির্বাচন হলো না এবং 19 থেকে 25 বছর, এই যে 6টি বছর নির্বাচন না হওয়ার পিছনে আমি বলবো যে ভাইস চ্যান্সেলরদের বিচার হওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। আমাদের সাথে আজকে দুইজন অতিথি আছেন। একজন 90-এর আলোচিত ডাকসু, যেহেতু আগামীকাল ডাকসু ইলেকশন, এই নিয়ে আমাদের আলোচনা, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন এর মধ্যেই। 90-এর সে আলোচিত ডাকসু জিএস খায়রুল কবির খোকন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা আরেকটা প্রজন্মকে আপনার সাথে এনগেজ করেছি অনেক পরে এসে, যেটা 2013-14 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন এম জসিম, এখন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি। জসিম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে আমরা খায়রুল কবির খোকন ভাইয়ের কাছে আসতে চাই। আপনি একজন ডাকসাইটের নেতা ছিলেন, আমরা আপনাদের কথা শুনে শুনে বড় হয়েছি। ঠিক সেই নির্বাচন অনেক দিন আমরা দেখিনি, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখনও দেখিনি। পরবর্তীতে অনেক দিন 29 বছর পরে আমরা দেখলাম যে নুরুল হক নূর ওই সময় নির্বাচন হলো এবং সে নুরুল হক নূর ভিপি হলেন। আমরা ভেবেছিলাম যে তারপরে হয়তো বা ডাকসু নির্বাচনটা কন্টিনিউ থাকবে, কিন্তু সেটা আর থাকেনি। আবারও 6 বছরের ব্যবধানে আবারও নির্বাচন হচ্ছে। সব মিলে সবার চোখ এখন ডাকসু নির্বাচনের দিকে। আপনি একজন সাবেক ডাকসু নেতা হিসেবে এই নির্বাচন নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়নটা শুনতে চাচ্ছি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। সম্মানিত সঞ্চালক, সহ আলোচক ও সম্মানিত দর্শক শ্রোতা, ডাকসু এই দেশের একটি নিরপেক্ষ সার্বজনীন প্রতিষ্ঠান। তার গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা জানি, যে আমাদের এই আন্দোলন সংগ্রামের সতীকাগার পাদপীঠ বলা হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ডাকসুকে। এবং আমরা এই দেশের 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 62 শিক্ষা আন্দোলন, 66 আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধ, সর্বোপরি 90-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের পথ ধরে পরবর্তীতে সর্বশেষ জুলাই আগস্টের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আমাদের বিজয়, তার পিছনে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু অনেক ভূমিকা রেখেছে, প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। এবং দেশে সকল গণতান্ত্রিক আন্দোলনে এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে এই দেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচারের পক্ষে এবং সাধারণ ছাত্রদের মৌলিক দাবির পক্ষে এই ডাকসু অতীতে গৌরবোজ্জ্বল রেখেছে। কিন্তু দুর্ভাগ্য যে ডাকসু নির্বাচনটা আমাদের যেভাবে হওয়ার কথা ছিল প্রতিষ্ঠার পর থেকে সেভাবে হয়নি, অনেক ছন্দপতন হয়েছে। এবং সেখানে ডাকসুর কলঙ্কজনক ইতিহাসও কিছু তৈরি হয়েছিল। স্বাধীনতা উত্তর 73-এর ডাকসুর নির্বাচনে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সেখানে কীভাবে ব্যালট বক্স চিন্তাই করে সেই নির্বাচনকে তারা পণ্ড করে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। তার পরবর্তীতে আমাদের অনেক দিন ডাকসু হয়নি, পরে আবার 79-তে হলো, 80-তে, 81, 82-তে হলো। তার পরবর্তীতে আবার অনেক দিন গ্যাপ, আবার হলো, আবার 89 হলো, তারপরে আবার 90 হলো, 90 আমরা হলাম, আমি, আমার আলম সহ আমরা, যেটা পূর্ণ প্যানেল ডাকসু সহ আমরা 16টি হলের মধ্যে মানে আমাদের 14টা হলেই সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। তো সেই ডাকসু 21টি পদ ছিল আমাদের তখন। পুরো প্যানেল পেয়েছিলাম, হ্যাঁ, ডাকসুর ফুল প্যানেল পেয়েছে, অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম। তো আমাদের খুব মাত্র 4 দিন না 5 দিন আমরা ক্যাম্পিং করার বা নির্বাচনী প্রচার করার সুযোগ পেয়েছিলাম আর কি। আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল। তো এই সাধারণ ছাত্রদের এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আমাদের দীর্ঘ 9 বছর যে একটি
সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আমরা লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্য দিয়ে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি আমাদের যে ওই জনগণের প্রতি, ছাত্র সমাজের প্রতি কমিটমেন্ট, এবং আমরা যে বলেছিলাম স্বৈরাচার মুক্ত করব। আমাদের আগে ডাকসু ছিল, 3বার ছিলেন, আমাদের 82-তে ছিল এবং 89 ছিল। তারাও কিন্তু ডাকসু মানে তারা চেষ্টা করেছে সর্বদলীয় ছাত্রৈক্য, কিন্তু তারা সর্বদলীয় ছাত্রৈক্য করা বাইরে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। যেমন জাতীয় রাজনীতিতে আমরা দেখেছি যে 15 দল, 7 দল, 5 দল তারাও আন্দোলন করে, যুগপৎ আন্দোলন হয়েছে, অনেকবার ছন্দপতন হয়েছে, আন্দোলনের চূড়ান্ত বিজয়ে গিয়ে আবার সে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা ছাত্র সমাজে আমরা কিন্তু বিভিন্ন ইস্যুতে আমরা ইয়ে করতে পারিনি। ওই যে 83 মধ্যে ফেব্রুয়ারি জয়নাল জাবর, সেলিম দেলোয়ার তারা নিহত হয়েছিল, কিন্তু সেটাকেও কিন্তু আমরা কিন্তু 90 কিন্তু আমরা এই ডাকসুর নেতৃত্বে আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের ওই 10ই অক্টোবর সামনে আসছে। 10ই অক্টোবর জিহাদের লাস্ট গুলিবিদ্ধ হয়েছিল, আপনারা জানেন, সচিবালয় কর্মসূচি ঘেরাও কর্মসূচিতে। সেখানে আমাদের নাজিরুদ্দিন জিহাদ, আমাদের ছাত্র দলের একজন সহসভাপতি, উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে এসেছিলেন, উনি গুলিবিদ্ধ নিহত হয়। তার লাশকে রেখে আমরা তখন কিন্তু অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে আমরা তাৎক্ষণিকভাবে শপথ করি। আমাদের ডাকসুর তৎকালীন বিপি আমানুল্লাহ মানের ইয়েতে শপথ পড়ালেন। তারপরে কিন্তু আমরা একটি বলছিলাম যে আমাদের ফেসিস্ট এই স্বৈরাচার সামরিক এরশাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ফিরে যাব না। তার লাত শুয়ে শপথ করে আমরা আন্দোলন মানে তখন ডাকসু ভবনে বসে তাৎক্ষণিকভাবে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করেছিলাম। ডাকসুর নেতৃত্বে মানে 23টি সংগঠন আমরা তখন একই সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করেই কিন্তু আন্দোলনকে আমরা চূড়ান্ত বিজয় নিয়ে গিয়েছিলাম। সেই আন্দোলনে তখন জাতীয় রাজনীতি সারা দেশেই মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যার কারণে স্বৈরাচারের সাথে 1990 সালে 6 জুন চূড়ান্ত পতন হয়, 6 ডিসেম্বর। এর মধ্যে আমাদের কি বলেনি তো, আমাদের আন্দোলনকে আরো বেগবান গতিশীল করেছিল, লেলিহান থেকে ছড়িয়ে ফেলেছিল। যখন 27 নভেম্বর যখন আমাদের ডক্টর শামসুল আলম খান মিলন শহীদ হলো, গুলি করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, ওই তখন আরো মানে গণঅভ্যুত্থানটা মানে চূড়ান্ত রূপ লাভ করে আর কি। তো সেই আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদের পতন হয়েছিল সেই ডাকসুর নেতৃত্বে। সেই আমরা জাতীয় বীর খেতাবও পেয়েছিলাম। ওই দেশের এই যে ওনার সাংবাদিক বন্ধুরা তখন কিন্তু প্রেস ক্লাবের আমাদের সব যারা ছিলেন তারা তখন আমাদেরকে সেখানে বিশাল করে একটা সম্বর্ধনা দিয়ে আমাদেরকে জাতীয় বীর খেতাব দিয়েছিলেন। তখন আমাদের রিয়াজউদ্দিন ভাই তখন ছিলেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি। এই জুলাই আন্দোলনও যারা নেতৃত্ব দিয়েছে তারাও জাতীয় বীর খেতাব পেয়েছে। হ্যাঁ, তাদেরকে জাতীয় বীরের একটা খেতাব পেয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে। এটা আমরা প্রশংসিত। সেই জায়গা থেকে খোকন ভাই আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন যে আপনারা ওই সময়ে 21টি পদে নিরঙ্কুশভাবে সফল হতে পেরেছিলেন ছাত্র দলের প্যানেল থেকে, সেটার আসলে কৌশলটা কি ছিল, কিভাবে পেরেছিলেন, এবং ওই অবস্থান কি এখন আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? না, ওই প্রেক্ষাপটটা আমাদের যে ছিল আর কি, যে আমাদের এখন ধরেন আমাদের একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এই নির্বাচনটা হচ্ছে, কোনো দলীয় সরকার নেই এখন। তারা বিগত দিন আমরা দেখেছি দীর্ঘ 16 বছর যে ফেসিস্ট সামরিক জান্তা এবং ফেসিস্ট এবং আমাদের এই যে দানবীয় সরকার, মাফিয়া সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে তারা শিক্ষাঙ্গনকে কুলুষিত করেছিল, মানে সেখানে কোনো শিক্ষার অনুকূল পরিবেশ ছিল না। ছাত্রলীগ নামক সেই দানব সংগঠনটি তারা দেখেছিলাম কিভাবে সেখানে মানে সিট বাণিজ্য থেকে শুরু করে সেখানে গণরুম থেকে শুরু করে গেস্ট রুম থেকে শুরু করে নির্যাতন করা, জোর জবরদস্তি করে অত্যাচার নির্যাতন করে সাধারণ ছাত্রদেরকে মিছিলে নিয়ে যাওয়া এবং মানে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, মানে অপহরণ বাণিজ্য, হেন কোনো অপকর্ম নাই তারা করেনি। তো এই কারণে আমাদের যে অবস্থা ছিল তখন, মানে আমাদের দীর্ঘ 16 বছরের, তার থেকে এবার আমাদের ছাত্র সমাজ বেরিয়ে আসে তারা একটি সুন্দর একটি সহ অবস্থান, শান্তিপূর্ণ একটি সহ অবস্থান ক্যাম্পাসে দেখতে চায় সবাই, যেখানে সাধারণ ছাত্ররা তাদের মৌলিক অধিকার, তারা তাদের হলে সিট পাওয়া নিশ্চিত, ক্লাসে যাওয়া এবং তার মিছিল মিটিং সমাবেশ করা, সেখানে কোনো রকম কোনো প্রেশার, মানে কোনো ওই যে বড় ভাই কালচার যেটা, যে না করলে তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট হতে হবে, এবং গেস্ট রুম এবং গণরুমের যে সিট পাওয়ার যে বিষয়গুলি সেগুলো তার থাকছে না। আমরা জানি যে একটা ঘটনা অনেকগুলো ঘটেছে, যে আমাদের মেধাবী ছাত্র বইয়ের একটা যে আবরার কীভাবে নিশ্চয় হত্যা করা হয়েছে, ইতিহাস তো আমরা দেখেছি। তাছাড়া এসএমএল একটি ঘটনার না বললেই নয়, আমরা জানি যে একটি মেধাবী ছাত্র গ্রাম থেকে এসছে, বারান্দায় রেখে সে প্রচণ্ড শীতের মধ্যে তাকে কেন মিছিলে যাওয়া হয়নি, অসুস্থ ছিল, তার নিউমোনিয়া হয়ে তিনি মারা যান।
শুধু এক কারণ হলো যে ছাত্রলীগের মিছিলে না যাওয়ার কারণে তাকে রুমে ঢুকতে দেওয়া হয় না, তালা মেরে বারান্দা রেখেছে। সেই শীতের মধ্যে সে প্রচণ্ড শীতে কাবু হয়ে সে অসুস্থ হয়ে সে নিউমোনিয়া হয়ে আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে। এই যে একদম মেধাবী ছাত্র মৃত্যুবরণ হয়েছে, এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটুক, সেটা আমরা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, আমরা চাই না। এই পরিস্থিতিতে আমি মনে করি যে ডাকসু নির্বাচনটা হচ্ছে একবার 29 বছর পরে হলো, তারপর আবার 6 বছর পরে। সেই নির্বাচনও যেটা হয়েছিল আমাদের 2019-এ যেটা আমাদের নুরুল হক নুরু বিপি হয়েছিল, সেই নির্বাচনও আওয়ামী লীগের অধীনে হওয়ার কারণে সেই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, যে নির্বাচনের সূক্ষ্ম কারচুপি বা এখানে ম্যানিপুলেট করা বা রিগিং করা এইসব বিষয়ে তারা সূক্ষ্ম ঘটনা ঘটেছে এবং কৌশলে করেছে। তারপরে সেখানে আবার সব নিয়ম হলো যে আমাদের গণতন্ত্র কনস্টিটিউশনের রয়েছে 1 বছর অন্তর অন্তর ডাকসু নির্বাচন হবে। সেখানে দীর্ঘদিন পরে হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং ছাত্র সংগঠনগুলির মধ্যে অনৈক্য বিভেদের একটা কারণ ছিল, সরকারের কিছু উদাসীনতা ছিল, সবার একটা সমন্বয়ের মধ্যে দিয়ে কিন্তু ডাকসু নির্বাচনটা হয়। কিন্তু সেই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্ররা যে বঞ্চিত হয়েছে, তারা যে এক্সট্রা কারিকুলাম, তাদের যে সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার খেলাধুলা ক্রিয়া থেকে বঞ্চিত তারা হয়েছে। এখন সেখানে একটা ফোরাম, ঢাকা বিশ্ব কেন্দ্রীয় সাধারণত মিনি পার্লামেন্ট বলা হয় এবং সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এবং আন্দোলন সূতিকাগার, সেখানে কিন্তু সেই ডাকসুর নিষ্ক্রিয় থাকার কারণে সেখানে কিন্তু দেখা যায় যে মানে তাদের যে দাবিগুলো, শিক্ষার্থীদের যে মৌলিক বিষয়গুলি যে সেইগুলো বাস্তবায়ন করা বা তাদের মানে কর্তৃপক্ষের কাছে আদায় করে নেওয়ার জন্য যে একটা মানে বিষয় যেটা থাকে সেটা কোথায় যাবে, তা কার কাছে যাবে? একটা নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে গিয়ে তাদের আবাসিক সমস্যা, পরিবহন সমস্যা এবং তাদের একাডেমিক যে নানান ধরনের সমস্যা থাকে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে যে ভূমিকা রাখার কথা সেটা তো হচ্ছে না। সেই যদি প্রতি বছর হতো তাহলে তো ধরেন আমাদের এখান 1 বছর অন্তর অন্তর হলে জাতীয় নেতৃত্ব বেরিয়ে আসতো হল থেকে, ডাকসু থেকে, তারা দেশ জাতির পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে, প্রশাসন চালাবে, তারা দেশের মানে গবেষণা করবে। এই যে জাতি বঞ্চিত হয়েছে, আমি ডাকসুর দিকে তাকিয়ে দেখে সারা দেশ ডাকসু হচ্ছে, তারপর ইকসু জাকসু গেলে হচ্ছে, চাকসু হচ্ছে, তারপরে ছাত্র সংসদ হবে। আমাদের সময় ডাকসু হওয়ার পরে আমরা জিতার পরে আমাদের প্রায় 450 কলেজ বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, সব অধিকাংশগুলিতে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলাম, যার কারণে 90 এই জায়গাতেই ছিল যে 90 আমি 1 সেকেন্ড বলি 90 কিন্তু তখন ছাত্র কনভেনশন আমরা করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। সেখানে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন, আমাদের 3 তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যারা দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি যে দেশ নেত্রী, আপসীন নেত্রী খেতাব পেয়েছেন, তিনি চিফ গেস্ট হিসেবে ছিলেন। ওখান থেকে কিন্তু আমরা সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনকে একটি মঞ্চে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম। তারই কিন্তু পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল তখন ওই আমাদের নাজিরুদ্দিন জিহাদ যখন শহীদ হলো 10 অক্টোবর, তার লাশকে নিয়ে তখন ওসাদুল ছাত্রকে গঠন করেছিলাম। মানে আমার প্রশ্নটা, আপনারা ওই সময় যে ছাত্রদলের যে বিজয় ছিল, নিরঙ্কুশ বিজয়, সেই সময়কার ছাত্রদলের যে অবস্থান ছিল সামগ্রিকভাবে, এখনো আবার এখন এই নির্বাচন, আগামীকালকে নির্বাচনে ছাত্রদলের যে প্যানেল আছে, সেই প্যানেলকে নিয়ে আপনি কি আগের মতোই অবস্থান দেখছেন? আগের মতো অবস্থা, আপনার কোনো অন্য কোনো অবজারভেশন? অবজারভেশন হলো যে আগে যে আমাদের একক আমি বলছি এককভাবে যে হলগুলিতে যে অবস্থান ছিল, হল হলো প্রাণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হলগুলিতে যেমন প্রতিটি হলে আমাদের ফুল কমিটি ছিল এবং হলগুলোতে আমাদের ক্যাম্পাসে নিয়মিত আমাদের মধুর কমিটি বসা, মিছিল মিটিং করা ছাত্রদের বিষয় নিয়ে এবং আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মসূচিগুলি পালন করা হতো। এই যে প্রক্রিয়া ছিল দীর্ঘদিন, কিন্তু সেই কিছু ব্যাহত হয়েছে, ছন্দপতন হয়েছে, কারণ ছাত্রলীগ ক্যাম্পাস দখল করে রেখেছিল, তার সাথে ছাত্র শিবির তারা গুপ্ত সংগঠন হিসেবে তাদের সাথে মিলে কাজ করেছে। তাহলে তো এখন তারা মুখোশ তাদের উন্মোচিত হয়েছে, এখন হ্যাঁ এখন প্রকাশ্যে আসছে এতদিনে, কিন্তু তারা তো দীর্ঘদিন ক্যাম্পাসে থেকেছে, হলে থেকেছে, তাদের সাথে থেকে এখন এটা নিয়ে তো যে আমাদের ফরহাদের বিরুদ্ধে যে একটা মেয়ে রিট করলো, যার কারণেই তো আমাদের যে হাইকোর্টে যেতে হলো, চেম্বার যা সেটাকে স্থগিত করলো, পরে আবার ক্লিয়ার করে দিল। হ্যাঁ বললেন এটা ক্যামোফ্লেক্স করা হয়েছে, এটা ক্যামোফ্লেক্স। এটা আসলে এটা তো সত্য যে সে আমাদের সমাজ কল্যাণ ইনস্টিটিউশনে সে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল সেই কমিটি ছাত্রলীগের। এটা তো পরিষ্কার, এটা তো মানে ডিবেলকের মধ্যে পরিষ্কার, এটা নিয়ে লোক পরিষ্কার থাকা সত্ত্বেও আপনারা সেগুলোকে মানে এস্টাবলিশড করতে ব্যর্থ হলেন। এটা তো সাধারণ ছাত্ররা অত্যন্ত মেধাবী প্রতিভাবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা কিন্তু বুঝে যে এখানে প্রগতিশীল রাজনীতি কারা করে, এখানে এই ক্যাম্পাসের স্বার্থে দেশের স্বার্থে রাজনীতি কারা করছে, আর কারা ধর্মান্ধ রাজনীতি করে, কারা স্বাধীনতা বিরোধী, তারা
বিগত দিনে কি করেছে, তারা এখন দেশের অস্তিত্বকে স্বীকার করে না, দেশের স্বাধীনতা বিরোধী থাকার কারণে জাতির কাছে তারা ক্ষমতা চায় না, যুদ্ধ অপরাধী। তো তাদেরকে বিষয়ে তো অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সাধারণ ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। ছাত্র সমাজ এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আমরা দেখেছি তাদেরকে কেউ সাধারণ ছাত্ররা কোনোদিন তাদেরকে গ্রহণ করে নেয় নাই। কিন্তু এবার তো চ্যালেঞ্জের বড় একটা কারণ হচ্ছে ছাত্র শিবির ছাত্র দলকে চ্যালেঞ্জ করছে, অথবা ছাত্র দলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে শিবির দাঁড়িয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি বলছে? যে আমার অভিজ্ঞতা, আমার এখন ধারণা যে রেসিডেন্স স্টুডেন্ট 19-20 হাজার হবে, নন রেসিডেন্স অধিকাংশই প্রায় 40,000 ভোটারদের মধ্যে বাইরে যারা থাকেন তারা ডিসাইডিং ফ্যাক্টর। তারা এবং হলের যারা আছেন তারা অত্যন্ত, আমি মনে করি যে এখানে তো আর মানে ওই প্রশ্নপত্র ফাঁস করে বা তারা ম্যানিপুলেট করে তারা তো ভর্তি হয়নি, যোগ্যতার মেধার ভিত্তিতে তারা এখানে কম্পিটিশন দিয়ে যোগ্যতার ভিত্তিতে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তারা অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সচেতন, এবং তারা যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে ফেসিবাদের যে পতন হয়েছে ওইদিকে বিবেচনা রেখে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে বা শহীদদের যে অর্থে তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার দেখার জন্য, একটি মুক্ত বাংলাদেশ, একটি স্বাধীন দেশ এবং দেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ক্যাম্পাসে মুক্ত একটি পরিবেশ, এই যে তাদের এই আকাঙ্ক্ষাটা মানে বাস্তবায়ন করার জন্য সাধারণ ছাত্ররা, আমার মনে হয় যে যারা ধর্মান্ধ রাজনীতি করে, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এবং যারা সন্ত্রাসের রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা চাঁদাবাজি, মাস্তানি, আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, ও যারা যে গ্যাস বাণিজ্য, এই বা অত্যাচার নির্যাতন, যাদের রাজনীতিতে তাদের ওই রকম কলঙ্কের ইতিহাস আছে, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি যে এই ছাত্র সমাজ মানে এই বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা প্রত্যাখ্যান করবে। তারা তাদের সেই জাতির স্বার্থে আগামী দিনে একটি জাতীয় নির্বাচন হবে 2026-এর ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে হবে না। পৃথিবীর কোনো শক্তি নাই বলছেন আমাদের বর্তমান অন্তর্বর্তী, কিন্তু এই নির্বাচনের ব্যাপারে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এই নির্বাচনটা দেখতে চায় দেশের মানুষ। আমরা দেখতে চাই যে একটি সুন্দর, অবাধ, ইনক্লুসিভ, গ্রহণযোগ্য নির্বাচন, বিতর্ক ঊর্ধ্বে থেকে ছাত্র সমাজের নির্বাচনে যে সুন্দর একটি ভোট হয়, এই ভোটের মধ্যে একটা মডেল হিসাবে আসবে। যদি আমি আশা করি এই নির্বাচনের ছাত্ররা মানে গণতান্ত্রিক অধিকার আছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তার দলের যারা দলের ব্যানার দিতে প্যানেল দিতে পারে নাই, তারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের জন্য, দেশের জন্য কি করবে, তারা দেওয়ার সাহস পায়নি। তারা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ নামে কি জানি, একটা ঐক্যবদ্ধ ছাত্র সমাজের নামে বোধহয় একটা প্যানেল তারা দিয়েছে, কিন্তু সেখানে আমাদের সময় তা ছিল না, ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট দিয়েছে। কিন্তু আমাদের সময় কিন্তু প্রকাশ্যে আসছে, মানে আমাদের তখন তো ছাত্র শিবির মানে প্যানেল দেওয়ার দুঃসাহস তারা পায়নি। তারা হয়তো গুপ্ত সংগঠন হিসেবে গোপনে ছিল, কিন্তু তারা আত্মপ্রকাশ করার দুঃসাহস দেখায়নি। ওই জায়গাতে আবার আসবো, এর আগে একটু এম জসিম আপনার কাছে যেতে চাই। খোকন ভাইয়ের থেকে তো আমরা অনেক কিছুই শুনলাম, অনেক ওই সময়কার পরিস্থিতিগুলো শুনলাম, কিন্তু আমরা এখনকার পরিস্থিতিতে নজর দিতে চাই। এখন আগামীকালকে নির্বাচন সকাল থেকে শুরু হবে, মাত্র কয়েক ঘন্টা বাকি। এই মুহূর্তে আপনার অবজারভেশন কি বলে, আসলে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু, এটা তো আলাদা একটা মানে হাইপ সবসময় থাকে। নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের আলোচনা শুনলেই মনে হয় যে সংঘাত, হানাহানি বা কোনো কিছু সংঘর্ষ এইসবের ঘটনা আসে। এখন পর্যন্ত সেগুলো আমাদের চোখে পড়েনি, কিন্তু কালকে নির্বাচনকে ঘিরে এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা, অথবা পরিবেশ কেমন আছে? ধন্যবাদ। আসলে ডাকসুর যে গৌরবোজ্জ্বল ইতিহাস, এটি একবারই কলঙ্কিত হয়েছিল মোটা দাগে 73 সালে। সবাই ভোট দিলেন, বাক্স ভরে গেল, সন্ধ্যাবেলা একদল এসে বাক্স নিয়ে চলে গেলেন এবং আনএক্সপেক্টেডলি সেই নির্বাচনটি বন্ধ হয়ে যায়। এছাড়া ডাকসুর কলঙ্কজনক অধ্যায় আর রচিত হয়। আমরা অবজার্ভ করছি যে আগামীকালকের যেই নির্বাচন, এই নির্বাচনে সবগুলি 10টি প্যানেলেরই ডিবেট হবে, বাকবিতণ্ডা হবে, নানান রকম বিষয় হবে নির্বাচনী প্রক্রিয়ায়। কিন্তু আমরা গত 13 দিন যে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, তাতে কোনো প্রকার সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি, এবং আগামীকালকেও এরকম কোনো সংঘর্ষের সম্ভাবনা আমরা দেখছি না। কারণ হচ্ছে জুলাই আন্দোলন থেকে প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং যারা প্যানেল দিয়েছেন তারা শিক্ষা নিয়েছেন যে ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলেই সাধারণ শিক্ষার্থী যারা আছেন
যারা ডিসাইডিং ফ্যাক্টর তারা আসলে ভোট দিবেন না। এবং ফাইনালি গিয়ে আমরা আশা করছি আগামীকালকের নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে। অনেকে আশঙ্কা করছেন সুন্দর পরিবেশে হবে, এবং আমরা রিপোর্ট করে আসছি যে একটি উৎসবমুখর পরিবেশ থাকবে, সবাই সবার ভোট দিবে এবং সবার ভোটটা আদায় করে নেওয়ার প্রক্রিয়া থাকবে। তবে একটি আশঙ্কা সবসময়ই থাকে যে প্রশাসন কি কোনো প্রকার প্রবলেমেটিক সিচুয়েশনে যাবে কিনা বা কারচুপিতে অংশগ্রহণ করবে কিনা, যেটি 19-এর নির্বাচনে কিছুটা হয়েছিল এবং সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনারা জানেন যে গোলাম রব্বানী ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক ছিলেন, ওখানে তো স্বয়ং ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, কারণ তারা বলছিলেন যে ভিসি যেহেতু নুরু মানে নুরুল হক নূর একই এলাকার, সুতরাং সেই জায়গা সেটা একটি মেকি অভিযোগ, এই ধরনের একটা অভিযোগ ছিল, সেটা একটি মেকি অভিযোগ। বাট অভিযোগটা তো হয়েছিল। আমরা আশা করব আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো পক্ষ যাতে অভিযোগ করতে না পারে যে প্রশাসনের মাধ্যমে কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব হয়েছে। এটা কি আসলে মানে কেন এই অভিযোগটা আসবে বা মানুষ কেন এটা ভাববে? এটি হলো খোকন ভাই এখানে আছেন। খোকন ভাই যখন 90 সালে ডাকসুর জিএস নির্বাচিত হলেন, খোকন ভাই বলেছেন 21টি পদে নিরঙ্কুশ বিজয়। এটি কিন্তু ডাকসুর ইতিহাসে প্রথম আমার মনে হয়। এবং সেই নির্বাচনের পরে 29 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে নির্বাচনের জন্য, বিকজ অফ আমি মনে করব যে সরকারের দোষ আছে, ওকে, ছাত্র সংগঠনের দোষ আছে, কিন্তু আমার সবচেয়ে বেশি দোষ আমি দেব যারা ভাইস চ্যান্সেলর ছিলেন তাদের প্রতি। তারা এখানে ব্যর্থ হয়েছেন শতভাগ। কারণ হচ্ছে ভাইস চ্যান্সেলরকে বলা হয় চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের মাঝামাঝি তার কিছু থাকে না। সেই জায়গাটায় ভাইস চ্যান্সেলরদের ব্যর্থতার কারণে সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর যে গঠনিক প্রক্রিয়া এবং যে এটার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, খোকন ভাই বলেছেন কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি এখান থেকে হবে এবং একটা চমৎকার লিডারশিপ তৈরি হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক সেন্ট্রাল ওয়াইজ কিন্তু একটি ছাত্র সংসদ আছে। এই ছাত্র সংসদ এক্স্যাক্টলি আছে। সো এই যে 29 বছর ছাত্র সংসদ নির্বাচন হলো না এবং 19 থেকে 25 বছর, এই যে 6টি বছর নির্বাচন না হওয়ার পিছনে আমি বলবো যে ভাইস চ্যান্সেলরদের বিচার হওয়া উচিত। কারণ হাজার হাজার শিক্ষার্থীদের জীবনকে এখানে বিকশিত করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। হ্যাঁ, ছাত্র সংগঠনের মধ্যে মতভেদ থাকবে, সব কিছু থাকবে, কারণ আমি একটা আইডিওলজি বিলং করি, খোকন ভাই মানে এরকম এক একটি সংগঠন এক একটি আইডিওলজি বিলং করে, ফলে সবার আইডিওলজিক্যাল একটা ডিফারেন্সিয়েট থাকবে, কিন্তু এটিকে যখন একটা ইউনিফাইড ফরম্যাটে নিয়ে আসবেন সেটি ভাইস চ্যান্সেলর করবেন। আর সেটি ভাইস চ্যান্সেলর না করলে ভাইস চ্যান্সেলর উচিত হচ্ছে পদত্যাগ করা। এবং তারা আমাদেরকে বঞ্চিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করেছেন এবং গোটা দেশকে বঞ্চিত করেছেন। এর মাধ্যমে যেটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবিক অর্থে কোনো উন্নয়ন হয়নি। আজকে আপনি দেখেন ইশতেহারে কি এসেছে, ইশতেহারে এসেছে আবাসিক সমস্যা, খাবারের সমস্যা, চলাফেরার সমস্যা, নারীদের নিরাপত্তার সমস্যা, একটি মানে সুন্দর ক্যাম্পাসের সমস্যা। হোয়াট ইজ দ্যাট? মানে আমার এটা ঘিরে একটা প্রশ্ন, আমি যেদিন থেকে ইশতেহারগুলো দেখছি সেদিন থেকে শুধু ভাবছি যে এই সময়ে এসেও মানে এই যেখানে হচ্ছে এটা না হয় 70-এর আগে যদি এই প্রবলেমগুলো সামনে আসতো তাও হয়তো, ঠিক এই সময়ে এসে যদি আমাদের এই মৌলিক চাহিদাগুলোর জন্য একটা ইশতেহার ঘোষণা করতে হয়, মানে এটা তো হাস্যকর একটা। আমি আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মৌলিক সমস্যাগুলি, এই মৌলিক সমস্যাগুলি যদি ডাকসু নির্বাচন নিয়মিত হতো, ধরেন 29 আর 6 35 বছরে আমরা 35 জন ভিপি এবং 35 জন এজিএস পাইতাম এবং এই সমস্যাগুলি থাকতো না। এই সমস্যাগুলি ক্রমান্বয়ে ভিপি জিএস এজিএসদের মাধ্যমে তারা তো সবার লিডার থাকতেন তখন, তারা কোনো পার্টিকুলার পার্টির লিডার না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 38,000 স্টুডেন্ট হোক আর 50,000 স্টুডেন্ট হোক, তাদের সবার নেতা। ফলে তারা সবাই কাজ করতে বাধ্য হতো। এবং আমি মনে করি যে আগামীকালকে যারা সব ভিপি এবং জিএস নির্বাচিত হবেন, যে দলেরই হবেন না কেন, তারা সবার নেতা হবেন এবং সব স্টুডেন্টকে সাথে নিয়ে তারা কাজ করবেন এবং এই সমস্যাগুলি সমাধান করবেন। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই যে এই সমস্যাগুলির কারণে শিক্ষার্থীদের মানসিক সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা হয়েছে, তাদের গবেষণার সমস্যা হয়েছে, নানান রকম সমস্যা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের যে মানটি কমেছে, র্যাঙ্কিং এ অনেক নাই। 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই র্যাঙ্কিং এ।
ফলে এর দায় দায়িত্ব রাষ্ট্রকে তো নিতে হবেই, এজ এ অর্গানাইজেশন, এজ এ স্টেটের একটি অর্গানাইজেশন হবে, কিন্তু এর বেশিরভাগ দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলরদের। এবং এটি আপনাকে বলে রাখি, ভাইস চ্যান্সেলর এবং যারা টিচার্স, এই টিচাররা চায় না বেসিক্যালি যে ছাত্র সংসদ নির্বাচন হোক। কেন চায় না? তাদের যে একটি কর্তৃত্ব এটি নষ্ট হয়ে যাবে, খর্ব হয়ে যাবে, ফলে এরা কিন্তু চায় না। এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। এবং আগামীকালকে যে নির্বাচন হবে, আই থিঙ্ক যে এটি কন্টিনিউ হবে এবং সাধারণ শিক্ষার্থীরা সেটি জুলাই বিপ্লবের যেই চেতনা, যেমন খোকন ভাইরা কি করেছেন 90-এর, ওনারা জিএস ভিপি নির্বাচিত হওয়ার পরেই ইউনিফাইড হয়ে এরশাদকে হটিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারকে এই জুলাই বিপ্লব শুরু করেছে এবং সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। এটি অস্বীকার করবার কোনো জয় নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে সব জায়গায় ছড়িয়ে যায়, এটি অটোমেটিক্যালি হয়ে যায় আসলে ঐতিহাসিকভাবে। এক্স্যাক্টলি তাই কালকের এবং এই যে জুলাই বিপ্লবের পরেই এই ডাকসুর কিন্তু এবং আমি মনে করি আগামীকালকে যারা ডাকসুতে নির্বাচিত হবেন তারা একটি সুন্দর অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যখনই সংকট আসবে তখনই তারা দাঁড়াবেন। তারা যে কোনো প্যানেল থেকে হোক, এটি আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে জাস্ট কয়েক ঘন্টা পরে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে সবাই সবার মতো করে প্রচারণা চালিয়েছেন। আপনি সাংবাদিকতা, মানে এর আগেও সাংবাদিক সংগঠনের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংবাদিক সংগঠন যেটা, তার নেতৃত্ব দিয়েছেন। তারপরে আপনি অনেকবার বিভিন্ন কারণে যাওয়া হচ্ছে আপনার, এবং রিসেন্টলি যে প্রচারণাগুলো ছিল সেগুলোতে নিয়মিত আপনি তাদের সংবাদ কাভারেজে গিয়েছেন। সব কিছু মিলে আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হয় যে আগামীকালকে নির্বাচনে কাদের বিজয় মানে আসন্ন? আমি দেখছি 10টি প্যানেলের মধ্যে ভিপি পদে আপনি যদি বলেন তাহলে ছাত্রদলের আবিদ এবং সাদিক কাইম, শামীম আর উমামা, এই চারজন এগিয়ে আছেন, লড়াই হবে। তবে আমি মনে করি সাদিক কাইম, আবিদ এবং সাদিক কাইম, এই দুইজনের মধ্যে আমি মনে করি যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুইজনের যে কেউই নির্বাচিত হতে পারেন। হাড্ডাহাড্ডি হওয়ার কারণটা কি? একটা সময় তো শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যভাবে শিবিরের প্রার্থীরা কখনো নির্বাচনে আসেনি, কিন্তু এখন এসে ছাত্র দলকে আবার তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এক্স্যাক্টলি, শিবির এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। একটি ফ্যাক্টর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটি ভোট ব্যাংক রয়েছে, এটি ফিক্সড, এবং গত 1 বছর শিবির নানান ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন, যার কারণে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, যার কারণে শিবির এই জায়গাটা এগিয়ে আছেন। তবে ছাত্রদল যে করেনি তা না, ছাত্রদলের হামিম থেকে শুরু করে সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। এবং কিন্তু এই জায়গাটায় শিবিরের যেটা মানে প্রচার করছে শিবির, যে ছাত্রদল ফোবিয়া, যে ছাত্রদল আসলে গেস্টরুম কালচার শুরু হবে, ছাত্রদল আসলে গণরুম কালচার শুরু হবে, সেটি ছাত্রদল ওভারকাম করেছেন। কিন্তু শিবির ওই জায়গাটায় মানে একটু চান্স নেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গায় কিছু কিছু শিক্ষার্থীকে ভিড়াতে পেরেছেন, যার কারণে ছাত্রদলের সাথে একটা মানে লড়াইয়ে আসলে বাস্তবতা হচ্ছে। শিবির এই মুহূর্তে ছাত্রদলের সাথে লড়াইয়ে গিয়েছেন। তবে আবিদ এবং সাদিক কাইম দুইজনই শক্ত অবস্থানে রয়েছেন। আমি মনে করি যে মানে কাছাকাছি ভোটেই এটি জয় পরাজয় নির্ধারিত হবে। অন্যদিকে শামীম জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, শামীম জাসদ ছাত্রলীগের কর্মী ছিলেন। শামীম এসে এখন নিরপেক্ষ একটা বলয়ে দাবি করবার চেষ্টা করেছেন এবং ভালো ভোট কাটবার একটা সম্ভাবনা রয়েছে। উমামাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে ছিলেন, তবে কিছু ভোট পাবেন। তবে জয়ের কাছাকাছি আমরা মাঠ পর্যায়ে আমি যতটুকু ঘুরেছি, রিপোর্ট করেছি, এটি আমি দেখিনি। জিএস ক্যান্ডিডেটে হামিম কিছুটা এগিয়ে রয়েছেন, ফাইট হবে ফরহাদের সাথে। মানে আমাদের ঘুরে ফিরে প্যানেলে দুইটাই ফাইট হবে, শিবির এবং ছাত্র দলের মধ্যে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ডাকসু ইলেকশনের একদিকে যেরকম এদিকে সবার ব্যস্ততা চোখ যাচ্ছে, একই সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতৃত্বে বিভিন্ন জায়গায় মিছিলের ঘটনাও ঘটেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কোনো
অস্থিরতা, অথবা তারা এর মধ্যে কোনো সুযোগ নেওয়ার সম্ভাবনা দেখছেন কি? না, আমি দেখছি না। কারণ হচ্ছে ছাত্রলীগ আসলে ওই পর্যায়ে এই মুহূর্তে নাই যে ডাকসুতে গিয়ে খুব বেশি ঝামেলা করবার মতো শক্তি আসলে ছাত্রলীগের। খোকন ভাই কি বলেন? আমার মনে হয় তাদের তো একটা বড় একটা অংশ, বড় একটা গ্রুপ তো এতদিন ছাত্রলীগ ছিলেন, নতুন তো কোনো সেশন আসেওনি নতুন ভাবে। তারা এই ছাত্রলীগ যারা, তারা এখন কোথায়, বা তারা এখন কাকে ভোট দিচ্ছেন? অ্যাকচুয়ালি ছাত্রলীগ যে আমরা অনেক বড় মিছিল দেখি যখন পাওয়ার পার্টিতে থাকে, আমরা ছাত্রদলেরও অনেক বড় মিছিল দেখি, আবার শিবিরেরও, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির করতে হয়, হলে থাকতে হলে শিবির করতে হয়, যার কারণে অনেক বড় মিছিল হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো পাওয়ার পার্টিতে যেখানে যাদের পাওয়ার, সেখানে কিন্তু ছাত্ররা মিছিল অনেক বড় হয়ে যায়। কিন্তু যখন পাওয়ার চলে যায়, দেখা যায় যে অ্যাকচুয়াল আসলে কর্মী কতটুকু, তখন দেখা যায় 10, 12, 15 জন, 20 জন নিয়ে মিছিল করতে হয়, 50 জন নিয়ে মিছিল করতে হয়। সেই জায়গাটা থেকে এই 50, 60, 100 জন লোক, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে মানে জেনজি, এই জেনারেশনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অবস্থান করছে, এবং এই জেনারেশনটা, এই বিপ্লব, এত বড় বিপ্লব, এই জেনারেশনটা কিন্তু মানে সম্পাদন করেছে। জেনজিকে যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করতেন, তাহলে তো সেক্ষেত্রে আব্দুল কাদের আছে বা উমামা আছে, তাদের পাল্লাটাও আরো ভারী হওয়ার কথা ছিল। এখানে হচ্ছে তারা তাদেরকে এখানে অ্যাকোমোডেট করতে, এখানে হচ্ছে এই যে লিডারদের কথা বললেন, এই লিডাররা বিপ্লব পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের, যেমন আমি আজকে একটা স্ট্যাটাস দেখলাম, এফ রহমান হলের এক ছেলে স্ট্যাটাস দিয়েছিল যে কাদের সাহেব আপনি তো বিপ্লবের নেতৃত্বে ছিলেন, কিন্তু বিপ্লবের পরে আমাদের কাছে কিন্তু আপনি আসেন নাই, এবং আমাদের এই যে নির্বাচন হলো, এফ রহমান হলো, আপনি একদিনও আসেন নাই। মানে আপনি মনে করছেন যে আপনাকে ভোট দেওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য অবশ্যম্ভাবী। এটি কিন্তু কোনোভাবেই না। খোকন ভাই ভালো বুঝবেন যে যত হাঁটবে তত ভোট বাড়বে, যত ইন্টারাকশন হবে, কমিউনিকেশন হবে, তত ভোট বাড়বে। যদি তারা কমিউনিকেশনই না করেন, পাত্তাই না দেন শিক্ষার্থীরা কিন্তু খুবই এখন স্বাধীন চেতা। ফলে আপনি যত বড়, যত শক্তিই হন না কেন, আপনি ইন্টারাকশন না করলে, তারা যদি মনে করে যে আপনি তাদের জন্য কাজ করবেন না, তাহলে তারা কিন্তু আপনাকে। কিন্তু আমরা যেটা জেনে এসেছি এতদিন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যেটা আমরা দেখেছি, যে এখানে ছাত্রদল কিছু প্রোগ্রামটাও ক্যাম্পাসে প্রকাশ্যে করতে পারত, তা ঠিক সেই সময় ছাত্র শিবিরে কিন্তু কোনো প্রোগ্রাম অথবা কোনো কর্মসূচি দেখিনি। কিন্তু হঠাৎ এসে এই নির্বাচনের আগে শিবির ফ্যাক্টর হওয়ার কারণ কি? এখানে শিবিরের যেই সাংগঠনিক যে প্রক্রিয়া, এরা হচ্ছে মানে নানানভাবে কাজ করে। দেখা যায় যে ছাত্রলীগের মধ্যে শিবির ছিল তো কিছু, তো ছিল ছাত্রদলের মধ্যেও কিছু শিবির আমরা শুনি যে আছে এখন। ফলে এরা কিন্তু মানে ক্যাডার ভিত্তিক সংগঠনে এদের টার্গেট হচ্ছে বিপ্লব করা। সো এরা এভাবে করে যখন এই যে, আর বাস্তবতা হচ্ছে ছাত্রদল, আমি দেখেছি 2012 সালে 13 সালে ছাত্রদলকেও কিন্তু ক্যাম্পাসে আসতে দেওয়া হতো না, এবং যখনই শুনতো ছাত্রদল, তখন তার হাত পা ভেঙে দেওয়া হতো, পুলিশে ধরিয়ে দেওয়া হতো। আমার অনেক বন্ধুকে আমি হাসপাতাল নিয়েছি, আমার অনেক বন্ধুকে আমি পরীক্ষা দিয়েছি। মানে একটা প্রতিকূল পরিবেশ তো ছিল। ফলে সেই জায়গা থেকে নিজেদেরকে মোটামুটি বাঁচিয়ে যতটা সম্ভব তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হতো। জসিম, ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু খোকন ভাইয়ের কাছে আসতে চাই। খোকন ভাই, জসিম উনি একটা কথা বলছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে নুরুল হক নূরের সময়কার যে নির্বাচন ছিল সেটা নিয়ে, যদিও আওয়ামী লীগের সময় নির্বাচন ছিল, তারপরেও স্বয়ং ছাত্রলীগ ভিসিকে দোষারোপ, সেই জায়গা থেকে এই সুযোগটা এবার করার আছে কিনা? হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে আগামীকালকে মানে প্রশাসনের যারা দায়িত্বে থাকবেন আর কি, নির্বাচন যে আমরা চাচ্ছি তো যে যারা নির্বাচনটা পরিচালনা করবেন, তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে করবেন, এবং সেখানে যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়, মানে কোনো রকম ডিসপুট যেন না থাকে, তাদের কোনো ল্যাক যেন না থাকে আমাদের যারা এই থাকবে। কিন্তু যদি কোনো কর্তৃপক্ষ, এখানে অবজারভার থাকবেন, এখানে সাংবাদিক থাকবেন, এখানে বিভিন্ন, কারণ সারা বাংলাদেশের চোখ কিন্তু থাকবে কালকে ওখানে, এখানে প্রশাসনের থাকবে, গোয়েন্দা সংস্থারও থাকবে, এবং সাংবাদিকদেরও থাকবে। আমার মনে হয় এখানে করার খুব একটা সুযোগ পাবে বলে মনে হয় না। তারপরেও এখানে সূক্ষ্ম কিছু যদি হয় সেটা ধরা পড়বে, যদি কোনো কারণে ধরা হয় যেহেতু ভাইস চ্যান্সেলরকে নাকি বিতর্ক আছে, তিনি একটি বিশেষ দলের সমর্থক হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে, তিনি নিরপেক্ষ নন, এই ধরনের বক্তব্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে তাদের দুজনের তারা নিরপেক্ষ নয়, সে কথা তারা বলেছেন, আনুষ্ঠানিকভাবে বলেছে।
ছাত্রদলের যে প্যানেল আমাদের আবিদ হামিদ আর মায়েদের প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেখানে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে ওই দীর্ঘদিন পরে হচ্ছে এবং যেটা নিয়ে এত আলোচনা হয়েছে, এত কথা হয়েছে, এত মানে সামগ্রিকভাবে এটা নিয়ে মানে আজকেও দেখলাম গতকালকেও আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু ডাকসুর নির্বাচনটা বা সুষ্ঠু নিরপেক্ষ হোক তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, প্রশাসন থেকে বলেছেন এবং সেনাবাহিনী থেকে বলছেন তারা সরাসরি আসবে না, তারা প্রয়োজনে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা যাবেন। সেনাবাহিনী আসার কোনো প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। পুলিশ আমাদের সময় তো সেনাবাহিনী দূরে থাক, পুলিশকেই আমরা অ্যালাউ করা হতো না, মানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রক্টরের অনুমতি নিয়ে তারপরে আসতে হতো, কোনো কারণে যে আসতে হতো আর কি। আমরা আমাদের সময় আমরা মনে করেছি যে ছাত্র শিক্ষকই এনাফ আমরা আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। কিন্তু এবারে এই ভিন্ন প্রেক্ষাপটে এই সুযোগটা কেউ কেউ হয়তো মনে করেছিল যে এটা আরও বেশি গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এটা মনে হয় না যে এটার কোনো প্রয়োজন আছে। তারপরেও আমি মনে করি যে এখানে ভিতরে, কারণ যেহেতু এখন মানে আমরা জানি যে আজকেও শুনেছিলাম যে আমাদের ছাত্রদলের যে আমাদের তাদের যে আইডি সেটা হ্যাক করা হয়েছিল, সেখানে হ্যাক করা হয়েছে, হ্যাক করার কারণে আবার পাল্টাপাল্টি আবার যে শিবিরের প্রার্থীরাও তাদের নাকি হ্যাক হয়েছে পরবর্তীতে। এটা কতটুকু ম্যানিপুলেট কিনা বা এটা কি ক্যামোফ্লেক্স কিনা সেটা বলা মুশকিল। তো এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলো তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় যে কথাবার্তা একে অপরের প্রতি হয়েছে, এটা খুবই মানে এর জন্য আক্রমণাত্মক খুব একটা হয়নি, কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিছু হুমকি বা শঙ্কা এটা সবসময় থাকে, সেটা হইতে পারে। কিন্তু আমি মনে করি যেহেতু দলীয় সরকারের নির্বাচনটা এবার হচ্ছে না, এবার হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন, এই সরকারের কোনো এজেন্ডা আছে বলে আমি মনে করি না। এখানে কোনো স্পেসিফিক এজেন্ডা যে অমুক দলকে জিতিয়ে আনতে হবে, এই কালচারটা মানে আমার মনে হয় যে আর অতীত থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ 16 বছরের যে ফেসিবাদের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের থেকে তো আমাদের শিক্ষা হয়েছে, তাই না? এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যারা আসবেন তাদেরকে শিক্ষা নিয়ে কিন্তু এগোতে হবে। এখন কিন্তু ইচ্ছা করলে কেউ পারবেন না। জনগণ যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, ছাত্র সমাজ যে কোনো মানে ফেসিবাদী শক্তিকে, দানবীয় শক্তিকে পরাভূত করতে পারে, এটা তো প্রমাণিত হয়েছে। এই জন্য আমার মনে হয় যে এই শিক্ষার যে কালকে যে হচ্ছে এটা তো আমার একটা অনুসরণীয় অনুকরণীয় হবে এবং এটাকে আগামী দিনে জাতীয় রাজনীতিতে যেন একটা ইতিবাচক প্রভাব পড়ে এবং জনগণ যেন বুঝে যে না নির্বাচনটা হবে সুষ্ঠুভাবে। এখন হয় যে হুন্ডা গুন্ডা বা যে জোর জবরদস্তি করে মানে কেন্দ্র দখল করা, দিনের ভোট রাতে করা, বিনা ভোটে রাজনীতি করা, আমি আর ডামি, এই নির্বাচন তো বাংলাদেশে আর মানুষ দেখতে চায় না। এবং এই নির্বাচন মানুষের যে মানে আমার পছন্দের প্রার্থীকে, একজন নাগরিকের যে মৌলিক অধিকার, জন্মগত ভোটাধিকার, সেই ভোট থেকে বঞ্চিত হতে দীর্ঘ 16 বছর, তো সব ক্ষেত্রেই হয়েছে এটা। এই কারণে একটা জাতীয় রাজনীতি যদি স্বাভাবিকভাবে না পরিচালিত হয় তাহলে তার দেশের সমস্ত কিছুই, অর্থনীতি বলেন, আমাদের সামাজিক অবস্থান বলেন, আইন শৃঙ্খলা বলেন, সব কিছুই কিন্তু একটার সাথে ইন্টার রিলেটেড। যার কারণে রাজনীতি যদি মানে গণতন্ত্র যদি থাকে, দায়বদ্ধতার জবাবদিহি যদি থাকে সরকারের, নির্বাচিত সরকারের কাছে যেমন দায়বদ্ধ জবাবদিহি থাকে, জনগণের কাছে এন্ড অফ দ্য ডে আমাকে জনগণকে যেতে হবে। তাই সেখানে এই জন্য আমার মনে হয় যে নির্বাচিত সরকার হলে আর এই যে একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে। সেখানে দেশ হবে না, তো আজকে তো নেপালে দেখলাম যে একটা ঘটনা, ছাত্র জনতা মানে সে পার্লামেন্ট ভবন করে 16 জন গুলিবিদ্ধ নিহত হয়েছে। ওই যে আপনার দেখেছেন যে তাদের বন্ধ করে দিয়েছিল, মানে ওই যে আমাদের বোধহয় ইয়েটা ওই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে হয়েছে। তো কখন কি হয় সেটা বলা মুশকিল, কারণ আমাদের তো এই সাবকন্টিনেন্টালে একটা অস্থিতিশীল পরিস্থিতি অনেক সব দেশেই হতে পারে, তো সেখানে প্রিডিক্ট করা মুশকিল কি হতে যাচ্ছে। কিন্তু মোটা দাগে আমরা মনে করব যে একটা সংস্কৃতি এবং জাতীয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি দেশ পরিচালিত হয়, সবার কাছে যদি দায়বদ্ধ থাকে, যেটা উনি বললেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাইস চ্যান্সেলর সবচেয়ে বেশি দায়ী, সরকারের দায়ী তো কম কিছু নয়, কারণ ভাইস চ্যান্সেলর তো 3 জন নির্বাচিত, একজনকে মনোনয়ন ভাইস চ্যান্সেলরকে আমাদের সেখানে যেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারাই সেখানে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় উপাচার্যকে। তো সেই উপাচার্য কিন্তু যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে সরকারের দায়িত্ব রয়েছে, এবং ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র সংগঠন, তাদের সাথে মানে সেই বিষয়গুলি কারো ব্যক্তি হতে পারে
কেউ যদি মনে করে যে আমি জিতবো না, আমি ভোট করলে আমি হেরে যাব, তাই আমি অযৌক্তিক দাবি তুলে, যেমন পিয়ারের দাবি, জাতীয় নির্বাচনের আগে মানে স্থানীয় নির্বাচন এবং সংস্কার এবং বিচার দৃশ্যমান হতে হবে, এবং আমাদের জুলাই সনদের আইনি বিধি দিতে হবে, এবং গণপরিষদের ভোট দিতে হবে, এইসব অযৌক্তিক বিষয় নিয়ে যদি সবাই বেশি সামনে এগিয়ে যায়, তাহলে তো মূল বিষয়টা দেখা পড়ে। আমার মোটা দাগে কী হওয়া উচিত, মানে ভোট নির্বাচন হওয়ার পরে সবাই আমাদের জনগণের প্রতিনিধিরা, মানে যেমন ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু আসবে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তারা দেশ চালাবে, সংসদে যাবে, সংসদে গিয়ে সেখানে আমাদের আলোচনা হবে, আইন পাস করা হবে, সেখানে কনস্টিটিউশন সেটা অ্যামেন্ডমেন্ট হবে, যে জাতির প্রয়োজনীয় সংস্কার কী কী দরকার, সেই সংস্কার মোটা দাগে এখন যেটা না করলেই নয়, যেটা না নির্বাচনের জন্য 3 মাস সময় এনাফ। আমরা দেখেছি 91-এ শাহাবুদ্দিন সরকার 3 মাসে বিশ্বের ইতিহাসে সারা নির্বাচন করেছেন। 96-এ আমার শাহাবুদ্দিন সাহেব সারা নির্বাচন করেছেন। 2001-এ আমরা দেখেছি যে সেই নির্বাচন আমরা দেখেছিলাম যে সেই নির্বাচনও কিন্তু আমাদের সারা নির্বাচন মোটামুটি হয়েছে 2001-এ। এই যে আমার তাই মনে করি যে যারা দায়িত্বে থাকবেন সেই দায়িত্বটা আমাদের মনে হয় যে দায়িত্বটা যেন নিরপেক্ষভাবে এবং সেইখানে দায়িত্বটা যদি সঠিকভাবে আমরা পালন করি, যদি কোনো এখানে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সেই দায়িত্বটা যেন সঠিকভাবে আমরা পালন করি। যে যার যার অবস্থান থেকে যদি সেই দায়িত্বটা পালন করা হয়, যারা রাজনীতিবিদ, যারা সরকারের কর্মকর্তা আছেন এবং প্রশাসনে আছেন, যারা উপাচার্য আছেন, শিক্ষক আছেন, সবাই যদি আমরা দায়িত্বশীল হই, তাহলে আমার মনে হয় যে অনেক প্রবলেমস আশা করি সলভ হয়ে যাবে। এবং আমি আশা করি যে ডাকসু নির্বাচনের উপর ভিত্তি করে পরবর্তীতে এটার ইতিবাচক প্রভাব সারা দেশে, মানে ছাত্র সংসদ নির্বাচন, সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদের যে শিক্ষার্থীদের যে মৌলিক বিষয়গুলি, সেগুলি সহ বেকার সমস্যা থেকে শুরু করে তাদের যে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নেতৃত্ব বেরিয়ে আসার যে বিষয়গুলি, সেগুলো মানে আমার পর্যায়ক্রম হবে। তারপরে হবে, তারপরে ধরেন আমাদের ছন্দপতন যে হবে না তা নয়, তার সেটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেইগুলোকে আমরা মাথায় রেখে আমাদেরকে মানে যদি আমরা দায়িত্ব পালন করি, যারা দায়িত্বে আছেন তাদেরকে এই ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে, যে নীতির প্রশ্নে আমরা আপোষ করবো না। আমরা আবার সাংবাদিক এমএম জসিমের কাছে যাচ্ছি, যে খোকন ভাই বললেন যে একটা পজিটিভ এই ডাকসু ইলেকশন পরবর্তী জাতীয় নির্বাচনের উপরও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এর কতটা প্রভাব পড়বে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এদেশে যে মিডল ক্লাস একটি, মানে আমরা শেষের দিকে এসেছি, আমরা চাইবো যে খুব সংক্ষেপে বলছি, মিডল ক্লাস যেই গোষ্ঠীটি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অবদান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতি গঠনে ব্যাপক অবদান রয়েছে, এটি মানুষ জানে। এবং সেই কারণে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটির প্রতি সারা বাংলাদেশের মানুষের একটি আগ্রহ থাকে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন ঢাকা ইউনিভার্সিটি, যে কী হচ্ছে, কী ঘটছে, বিরাট আগ্রহ থাকে। আপনি দেখেন ডাকসু নির্বাচন নিয়ে সারা জাতি উদ্বিগ্ন, একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষিত লোক পর্যন্ত সবাই ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই কনসার্ন। ফলে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে সারা বাংলাদেশে আমরা হোপ দেখব যে না, সারা বাংলাদেশে নির্বাচনটি সুষ্ঠু হবে। ডাকসু নির্বাচনে যদি কোনো ব্যত্যয় বা কারচুপি ঘটে তাহলে এটি নিশ্চয়ই সরকারের উপরে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে দায় যাবে যে এই সরকার কি আসলে নির্বাচন সুষ্ঠুভাবে দিতে পারছেন। এটি একটি প্রশ্ন সারা জাতির কাছে উঠবে, এবং আমি মনে করি যে এটি উপলব্ধি করে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকালকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন উপহার দেবেন। আরেকটু বিষয় আমি বলে রাখি এর মধ্য দিয়ে, আগামীকালকে ডাকসু নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে দুইটি ডিসাইডিং ফ্যাক্টর আছে। একটি হচ্ছে মেয়েদের ভোট, আরেকটি হলো নিরপেক্ষ যেই ভোট, যারা কোনোভাবেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, কোনোভাবেই মানে একেবারেই খুব বেশি ইনভলভ না এনি কাইন্ড অফ পলিটিক্স, তারা হচ্ছে যেই প্রার্থীগুলি এদেরকে ম্যানেজ করতে পারবে। আরও সময় আছে, খোকন ভাই 5 দিনের মানে প্রচারণায় জিতে গেছেন বিপুল ভোটে। আমি মনে করি যে আরও 10 ঘন্টা সময় আছে, সেই 10 ঘন্টা সময়ে এই প্রার্থীরা যদি এই দুইটা বিষয়ের উপরে নজর দেন, যে মেয়েদের ভোট এবং নিরপেক্ষ ভোটগুলি আনবার ক্ষেত্রে একটা ভালো কৌশল অবলম্বন করেন, তাহলে কিন্তু প্রার্থীদের ক্ষেত্রে একটি ভালো
অবস্থান তৈরি হয়ে যেতে পারে। খোকন ভাইয়ের কাছে আমরা শেষের দিকে এসেছি, সংক্ষেপে জানতে চাইবো যে যারাই নির্বাচিত হবেন তাদের ক্ষেত্রে আপনি একজন সিনিয়র হিসেবে, সাবেক ডাকসুরে মানে জিএস হিসেবে, সফল জিএস হিসেবে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এবং কালকের দিন পর্যন্ত যেহেতু এখনো সময় আসে, জসিম সাহেব বললেন, সেক্ষেত্রেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তাদের অবশ্য বার্তাটা হলো যারা মানে প্রতিদ্বন্দ্বিতা করে যারা সাধারণ ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, তারা তো তখন দল মতের ঊর্ধ্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে ডাকসুর যে অতীত গৌরবোজ্জ্বল যে ইতিহাসকে সমুন্নত রেখে তারা দায়িত্ব পালন করবেন, নিরপেক্ষভাবে সাধারণ ছাত্রদের স্বার্থে কথা বলবেন, শিক্ষার পরিবেশ রক্ষার জন্য শহর অবস্থান এবং তাদের হল সিটের ব্যবস্থা করবেন, পরিবহনের ব্যবস্থা এবং খাবারের মান বাড়ানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ শুধু নয় এবং জাতীয় রাজনীতিতে তাদের একটা ভূমিকা থাকবে। ডাকসু শুধু খালি সাধারণ শিক্ষার্থীদের বিষয় নিয়ে না, জাতীয় রাজনীতিতে তাদের আজকে নুরুল হক নুরু জাতীয় রাজনীতিতে আসেন, আমরা জাতীয় রাজনীতিতে অনেকে আসছি, সেই জায়গায় ডাকসু কিন্তু জাতীয় নেতৃত্বে আসবে, সেই জাতীয় দেশের সমস্যা নিয়ে তারা কথা বলে, গণতন্ত্র কীভাবে করা। যদিও এবার আমাদেরকে দুর্ভাগ্য যে আমাদের ক্যাম্পাসে যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমাদের অতীতে আমরা আমাদের সিনিয়রদেরকে আমরা প্যানেল পরিস্থিতি নিয়ে আসতাম, ক্যাম্পিংয়ে নিয়ে আসতাম, প্রচারে নিয়ে আসতাম, আমার যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এবার যেহেতু মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠন বলেছে যে না, বহিরাগত বা যারা অন্যদেরকেও এখানে ক্যাম্পাসে তারা প্রবেশের অনুমতি দেয়নি, যার কারণে আমরা ক্যাম্পাসে যাওয়ার আমরা সুযোগ হয়নি। আমাদের হল সংসদে যেতাম, গিয়ে প্যানেল পরিচয় করে দিতাম যে আমি আমাদের ইতিহাস একটু বলে যে ওদেরকে আপনারা নির্বাচিত করবেন। হল সংসদের প্যানেল পরিচয় যেতে পারতাম, ডাকসুর প্যানেল পরিচয় যেতে পারতাম। ক্যাম্পাসে উৎসবমুখ পরিবেশ, আমরা গেলে তো আমরা সাবেক হিসেবে যাওয়ার একটা আমাদের মনে করি যে আমাদের অধিকার রয়েছে, সেই হিসাবে আমরা যেতে পারলাম না আর কি। এবার এরা খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সামগ্রিক স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলি যদি মনে করে যে না তা প্রয়োজন, তারপরে আমরা আমাদের যাওয়ার থেকে বড় বিষয় হলো যে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয় এবং অবাধ হয়, গ্রহণযোগ্য হয় এবং এটা যে প্রশংসনীয় ইতিহাস হয়ে থাকে, যে না এই নির্বাচনটা যেন 1 বছর অন্তর অন্তর হয়, আর 29 বছর আর 6 বছর যেন না যায়। আমরা কিন্তু একটু বলে শেষ করি, আমরা যখন 8 বছর হয়ে গেল, আমরা 1990 6 জুন ইলেক্টেড হওয়ার পরে 1 বছর পরে হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়নি, যার কারণে আমাদের তখন আমরা 98-এ আমাদের অনেক সময় আলাপ করেছি, কিন্তু 98-এ শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা তখন ছিলেন প্রফেসর একে চৌধুরী, আজাদ চৌধুরী স্যার ছিলেন ভাইস চ্যান্সেলর, তার কাছে আমরা গেলাম, গিয়ে বললাম স্যার আমাদেরকে একটু দয়া করে অব্যাহতি দেন, এই সিন্ডিকেটের মিটিং ডেকে আমাদের অ্যামেন্ডমেন্ট করে 1 বছর অন্তর অন্তর ডাকসু নির্বাচন হবে। ডাকসু নির্বাচন একবার হওয়ার পর প্রতি বছরই একবার হবে, একবার হওয়ার পর অনন্তকাল চলবে, এন্ড অফ দ্য মানে থাকবে, আনলিমিটেড থাকবে, এটা তো হতে পারে না। তারপর স্যার আমাদের কথা শুনলেন, শুনে পরে উনি সিন্ডিকেটের মিটিং ডেকে ওটা অ্যামেন্ডমেন্ট করে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে 1 বছর অন্তর অন্তর ডাকসু নির্বাচন হবে। আমরা আদুবাই হয়ে গেছি, আমাদের মাফ করেন। আর ডাকসু জিএস বলতে লজ্জা লাগে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80-তে ভর্তি হয়েছি, কিন্তু তখন কিন্তু এবার কিন্তু একটা বিষয় হলো যে নিয়মিত ছাত্ররা কিন্তু ডাকসু করছে, আমরা কিন্তু অনিয়মিত ছাত্র হিসেবে অন্য ডিপার্টমেন্টে গিয়ে আমরা ভর্তি হয়ে তারপরে আমরা কিন্তু ডাকসু করেছি। আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের 1986-এ আমাদের মাস্টার্স অনার্স হয়ে যাওয়ার পরেও আমাদের ডাকসু করার সুযোগ হয়নি, আমাদের করতে হয়েছে 90-তে এসে। তো এই সময়ের মধ্যে হয়েছিল, তখন সেই সুযোগ ছিল আর কি, কিন্তু এখন তো সেই সুযোগ না। এটা ভালো, এটা যে নিয়মিত ছাত্ররা তারা বুঝবে, ছাত্রদের তারা ক্যাম্পাসে যেতে পারবে, হলে থাকতে পারবে, ক্লাসে যাবে, মধুতে যাবে, তারা ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের কী কী সমস্যা হয়েছে তারা বলবে। বাইরে যারা ছাত্র তো শেষ হয়ে গেছে, তাদের ছাত্র রাজনীতি মানে সরাসরি মানে মানে শিক্ষাঙ্গনে করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। রেগুলার স্টুডেন্টই ছাত্র রাজনীতি করলে সেখানে আমাদের ছাত্র সমাজ উপকৃত হবে, ছাত্র সমাজ, এটা আমি মনে করি আর কি। তাই ডাকসু থেকে একটা শিক্ষা নিয়ে মনে হয় যে সারা দেশে এই প্রক্রিয়া চলুক, যা ট্রেডিশনাল পদ্ধতিতে না আসে। এখন অনেক মানে ইন্টারনেট কম্পিউটারের যুগ, এখন আমাদের এই ফেসবুকে সামাজিক যোগাযোগের মধ্যে এবারও কিন্তু দেখলাম ফেসবুকে এবং ইয়াতে একজনের চরিত্র হননের কিছু বিষয় টিষয় নিয়ে আসছে, ফেক আইডি টাইডি খুলে টুলে, এটা একটু ভালো কাজে হলে ভালো, কিন্তু এটা আবার একটু মন্দ দিকও আছে। এটা সবচেয়ে হতাশাজনক বিষয়টা হচ্ছে এটা থেকে বিরত থাকতে হবে আর কি, যে শুধু ইন্টেনশনালি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, অপবাদ দিয়ে তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকাই মানে বাঞ্ছনীয় আর কি।
আমি মনে করবো যে এই নির্বাচনটা একটা দৃষ্টান্তমূলক একটা মডেল হয়ে থাকবে, এবং এটাকে যেন আমরা 1 বছর অন্তর অন্তর যেন ডাকসু নির্বাচন হয়, নতুন নেতৃত্ব বেরিয়ে আসে, দেশ জাতির জন্য তারা যেন মানে সম্পদ হয়, দেশের সম্পদ হিসেবে যেন তারা কাজ করতে পারে, মেধাবী প্রতিভাবান সৃজনশীল প্রতিভার নেতৃত্ব যেন বেরিয়ে আসে। আমরা এটাই আশা করছি সবাই। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।